রাজনীতিতে শেষ কথা বলে আসলে কোনো কিছুই নেই। কখন যে কী ঘটে সেটা আসলে বলা যায় না। তবে জামায়াত সামনে বড় একটা চমক দিতে যাচ্ছে। এখন যে দলটা অন্যান্য দলগুলোকে নিয়ে ৮ দলীয় ঐক্য জোট আছে সেটা বেড়ে ১২ অথবা এর চাইতে বেশিও হতে পারে। আর সেখানে বড় চমক হতে যাচ্ছে রাজপথের পরিচিত মুখগুলো জামায়াতের ঢেরায় ভেড়া। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যারা এতদিন জামায়াতকে ৭১-এর বিষয় নিয়ে খোঁচা দিত, জামায়াতকে বিভিন্ন বিষয়ে তকমা দিত, তারা এখন জামায়াতের কাছে ঘেঁষতেছে। কিছুদিন আগে জামায়াত ইসলামীতে যোগ দিয়েছিলেন মেজর আখতারুজ্জামান, যিনি কিনা একজন প্রভাবশালী মুক্তিযোদ্ধা। এখন আবার শোনা যাচ্ছে যে জামায়াতের সাথে জোট করতে যাচ্ছেন এলডিপির মহাসচিব কর্নেল অলি বীর বিক্রম। সাথে তো ২৪-এর আন্দোলনের পরিচিত মুখ এনসিপি আসতেছেই। তো একটু আসেন কর্নেল অলি সাহেবের আমলনামা বা আদ্যপান্তটা একটু আমরা জানি। তিনি জীবনের বহু ঘাত প্রতিঘাত পেরিয়ে আসছেন। একসময় প্রভাবশালী মন্ত্রীও ছিলেন। যে কর্নেল অলি ইতিহাসে অদ্ভুত এক ডিগবাজি দিয়েছিলেন মাত্র একটি আসনের জন্য। সেই কর্নেল অলি এখন জামায়াতের ঝুটে যাচ্ছে। রাজনীতি কি সত্যি কল্পনার চেয়েও আশ্চর্য, তাই না? ২০০১ সালে যে জামায়াতের কারণে বিএনপির সাথে কর্নেল অলি আহমেদের বিরোধ শুরু হয়েছিল। কর্নেল অলি একটি আসন চেয়েছিল, কিন্তু তৎকালীন সময়ের বিএনপির প্রধান বেগম খালেদা জিয়া জামায়াতকে ওই আসনটা দিতে চেয়েছিল। তাদের মধ্যে একটা বিরোধ তৈরি হয়। আর কর্নেল অলি ছিলেন জামায়াতের ঘোর বিরোধী তখন। কিন্তু বেগম খালেদা জিয়া কর্নেল অলির সে কথা না রেখে জামায়াতকেই সেই আসনটা দেয়। অবশ্য জামায়াত সেই আসনটাতে জিতেও আসে। সেখান থেকেই কর্নেল অলি এবং এই বিএনপির মধ্যে একটা দ্বন্দ্ব চলে আসছিল। আবার এই কর্নেল অলি ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, যিনি কিনা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহযোদ্ধা ছিলেন। কিন্তু রাজনীতি নাটকের চেয়েও নাটকীয়। পরবর্তীতে তারেক রহমানের উত্থান এই কর্নেল অলি আহমেদের ভালো লাগেনি। সময়ে সময়ে তারেক রহমানের সাথে তার বিরোধ আরও তুঙ্গে উঠতে থাকে। সর্বশেষ ডিগবাজিটা আসে ২০০৬ সালের ২২শে অক্টোবর, যখন কিনা বিএনপির মেয়াদ শেষ হওয়ার মাত্র ৭ দিন বাকি। তখনকার সময়ে বিএনপি থেকে তিনি মন্ত্রীও ছিলেন। কর্নেল অলি তো দল ভেঙে গিয়েছিলেন, কিন্তু তার সাথে তিনি নিয়ে গেছিলেন আরও ২৯ জন এমপি এবং ৩ জন মন্ত্রীকেও। আর সেখানে বিএনপি ভাঙা এবং 111-এর প্রেক্ষাপটও তৈরি করে ওলি আহমেদ। তারপর তিনি গিয়ে মহাজোট আওয়ামী লীগের সাথে জোট করে মহাজোটে তিনি যান। কিন্তু সেই সময়টা আর বেশি লম্বা হয়নি। শেখ হাসিনার সাথে বনিবনা না হওয়ার কারণে সে 111-এর সরকারের আমলে আবার সে জোটে ভাঙন ধরে। তখনকার সময়ে আবার নির্বাচনেও দাঁড়ায় অলি আহমেদ এবং তার এই এমপিরা, কিন্তু তখন মাত্র একটা আসনই পায় অলি আহমেদ। তারপর আবার তিনি ২০১৩ সালে বিএনপির সাথে জোটবদ্ধ হন। তখনকার সময়েও কর্নেল অলিকে শেখ হাসিনা মন্ত্রিত্বের লোভ দেখিয়েছিল, কিন্তু তখনকার সময় আর কর্নেল অলি বেইমানি করেনি বা তাদের সাথে প্রতারণা না করে জোটের সাথেই থেকে যান। সে মন্ত্রিত্ব লোভেও আর পড়েনি। এরপর জোটে থেকে দীর্ঘ ১৩টা বছর একসাথে পাড়ি দিয়েছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে এসে কর্নেল অলি বিএনপির কাছে যেন এক তুচ্ছ, যেন ব্যবহার করা টিস্যুর মতো। তাই তিনি নিজের সম্মানকে চিন্তা করে সেই বিএনপির কাছ থেকে দূরে সরে আসছেন। তো আসছেনই, আবার আসতে যাচ্ছেন জামায়াতের ঢাড়ায়। যে জামায়াত একসময় কর্নেল অলির ভীষণ অপছন্দের ছিল, ঘৃণার পাত্র ছিল জামায়াতের নেতৃত্ববৃন্দ, সেই জামায়াতের কাছে আসতে যাচ্ছেন তিনি। আর সেই আসার কারণ তিনি একটা এমপি হবেন কিনা সেটা বড় বিষয় না, হয়তোবা জামায়াত তাকে একটা আসন দিতে পারে, কিন্তু তার চাইতে বড় বিষয় হচ্ছে তারেক রহমানকে দেখিয়ে দেওয়া। জীবনের শেষ সময় এসেও তারেক রহমানের সাথে সেই বিরোধটা যে তাকে দেখিয়ে দেওয়া যে না, আমি তোমার রাজনীতিকে পছন্দ করি না, ভারতীয় সেই কালচারাল রাজনীতিকে আমি পছন্দ করি না। তবে আর যাই হোক না কেন, জামায়াতও কর্নেল অলিকে তাদের দলে বা জোটে নেবে, কারণ তাদেরও দরকার পরিচিত মুখ, মুক্তিযোদ্ধা এমন পরিচিত মুখ।
তাদের নামে যে এতদিন অপবাদ দেওয়া হতো মুক্তিযোদ্ধা রাজাকার বিভিন্ন বিষয়গুলো, সেই বিষয়গুলোর তকমাগুলো দূর করতে তাদেরকে কাছে পেতে চায় জামাত। কিছুদিন আগেই তো এই যে জামায়াত ইসলামীতে মাত্র 2 দিন হলো যোগ দিল মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। আর এই মুক্তিযোদ্ধারা যখন জামায়াত ইসলামের সাথে ঘেঁষতে যাচ্ছে, তখন জাতির ভেতরে আর একটা নতুন ইমেজ তৈরি হচ্ছে যে আসলে কি জামাত যদি সে সময় ভুল করে থাকতো, যদি এরকম হত্যাকাণ্ডের সাথে থাকতো, তাহলে কি এই যে প্রভাবশালী মুক্তিযোদ্ধারা তারা কি তাহলে এই জামায়াতের সাথে যেত? জামাতের ভাবমূর্তি উজ্জ্বল হতে যাচ্ছে, আর এটা জামায়াত চাচ্ছে। তো যে কারণে জামায়াত এই বীর মুক্তিযোদ্ধাদেরকে যথেষ্ট সম্মানও করবে। যদিও বেশি আসন নয়, তবে তাদেরকে কিছু আসন দিয়ে যদি সরকার গঠন করে হয়তো বা মন্ত্রিসভায়ও রাখতে পারে। তো আসুন, যে 8 দল এতদিন ধরে একসাথে আন্দোলন করে আসছে, সংগ্রাম করে আসছে, ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে, এরকমভাবে 8 দলীয় ঐক্য জোট আছিল সমঝোতার মাধ্যমে, তারা এখন হয়তো বা 8 দল না থেকে 12 দল হতে পারে। সেখানে লেবার পার্টি ইরান আহমেদের, তারপরে এনসিপি, এলডিপি, এমনকি জেএসডি এরাও আসতে পারে জামাতের ঢেলায়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে অনেকগুলো দল একত্রিত হয়ে কিন্তু বড় একটা চ্যালেঞ্জের মুখে ফেলাচ্ছে বিএনপিকে। তারেক রহমান যতই বলুক না কেন, তারেক রহমানের নেতাকর্মীরা যাই বলুক না কেন, তাদেরকে যে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, সেটা অনেক আগে হয়তো বা এই বিএনপি বা তারেক রহমান বুঝতে পেরেছিলেন, যার কারণে তিনি বারবার যখন বক্তব্য দিতেন তখন বলছিলেন যে এবারের নির্বাচন ইতিহাসের সবচেয়ে কঠিন নির্বাচন হতে যাচ্ছে। তো যাই হোক, এখন সবচেয়ে বড় দেখার বিষয় হচ্ছে যে বিএনপি এবং জামাতের এই যে চলার নীতি, সামনে নির্বাচনী যে ট্রেন, সেই ট্রেনে আসলে কে কোন ট্রেনে কত চমক দেখাতে পারে, এটাই জাতি দেখার অপেক্ষা। আর প্রিয় দর্শক, আপনারা কাকে ক্ষমতায় দেখতে চান, জামাত নাকি বিএনপি? জানিয়ে দিন কমেন্ট বক্সে। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকুন। আল্লাহ হাফেজ।